এখানে তো আছে না, সবার তো এখানে প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য আজকের এই আয়োজন করেছি। গতকাল রাতে জনৈক সোহেল সরকার নামে একজন ভিকটিম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কাছে আসেন। এসে উনি ঘটনার বর্ণনা করেন যে উনি প্রাণ আরএফএল গ্রুপে মার্কেটিংয়ে উনি কর্মরত আছেন। উনি যখন অফিস শেষ করে, ওনার বাসা হচ্ছে আপনার আম্বরখানা বড়বাজার এলাকায়, উনি যখন অফিস শেষ করে যাচ্ছিলেন তখন এই তাঁতিপাড়া রাস্তার মুখ হতে ওনাকে ডেকে নিয়ে তাঁতিপাড়া একটি নাজমা নিবাস নামে একটি ভবনে তাকে নিয়ে যায়। ওখানে নিয়ে যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেপ্তার করেছি, তাকে নির্যাতন করে তার কাছ থেকে তার বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল সেই বিকাশ নাম্বার পিন কোড নিয়ে টাকাগুলা ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সেই টাকা দাবি পূরণ না হওয়ার কারণে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে। তাদের হাতে কেচি ছিল, চাকু ছিল, লোহার হুইল বা আমরা যেটা বলি সেটা ছিল। নির্যাতন করে এক পর্যায়ে সে ওখান থেকে ছাড়া পেয়ে থানায় আসে। থানায় আসার পরে যখন বর্ণনা করার পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এই বন্দরবাজার ফাঁড়ি আইসি সহ আমাদের একাধিক টিম ওই ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে গমন করার পরে ওই নাজমা নিবাসে গিয়ে ওখানে আমাদের টিম দেখতে পাই আরেকজন প্রবাসী, জনৈক প্রবাসী জাহিদ হোসেন নামে একজন। ওনাকে তারা ঠিক একইভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য তাকে তারা চাপ দিচ্ছে, চেষ্টা করছে। তখন টিম উভয় ভিকটিমকে উদ্ধার করে এবং এই 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা যেই অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল, দেশীয় চাকু, কেচি, লোহার হুইল সহ সেগুলা উদ্ধার করা হয় এবং 2 ভিকটিমের যে 2টি মোবাইল ছিল যেটি তারা ছিনিয়ে নিয়ে যায়, সেই মোবাইল 2টা উদ্ধার করে। পাশাপাশি আসামিদের হেফাজত থেকেও আরো 8টি মোবাইল উদ্ধার করা হয়। তারা তাদের বিকাশ নাম্বারে যে সকল নাম্বারে তারা ট্রানজাকশন করেছে, আমরা প্রতিটি নাম্বারে আমরা নিয়েছি। আমরা সেগুলা স্টেটমেন্ট নিয়ে এই টাকাগুলা ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি যায়, এই লিঙ্কের সাথে যারা যারা জড়িত আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ভিকটিম সোহেল সরকার বাদী হয়ে উনি কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করেছেন। কোতোয়ালি থানা মামলার নাম্বার 18। এই মামলায় 10 জন এজাহার নামে আসামি এবং আপনার অজ্ঞাতনামা 4-5 জন আসামি রয়েছে। একই ঘটনায় ওই ভিকটিমের ঘটনাও এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা তাকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে প্রবাসী ভিকটিম যিনি তাকে আমরা নিয়ে আসবো। আমরা ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জড়িত অন্যান্য যারা রয়েছে 4-5 জন, আমরা তাদেরকে আমরা শনাক্তপূর্বক আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। আসামিরা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তবে কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আমরা সেগুলো যাচাই করছি। একজন ব্যক্তির ব্যাপারে আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে আর অন্যদের পরিচয় যাচাই করছি। বিগত দিনে বেশ কয়েকটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, এইসব ঘটনার ক্ষেত্রে ওদের কোনো সম্পৃক্ততা আছে? আমরা সিসিটিভি ফুটেজ যেগুলো ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু আমরা আলাদাভাবে শনাক্ত করেছি। এই ঘটনার সাথে ওই সিসিটিভি ফুটেজের ভাইরাল হওয়া ব্যক্তিদের সম্পৃক্ততা এখন আমরা পাইনি। সকলের পিসিবিআর আমরা যাচাই করে দেখছি, অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক ছিল। এজাহার নামে না থাকলেও তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের সম্পৃক্ত থাকার তথ্য আমাদের কাছে রয়েছিল। আমরা এই সকল যেখানে যত চক্রে থাকুক প্রতিটা চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এখানে কোনো দলীয় পরিচয় বা রাজনীতি পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর পরিচয় অপরাধী হিসাবে বিবেচনা করা হবে। নতুন সরকার গঠনের পর আমরা দেখছি যে চুরি, ছিনতাই এগুলো মানে উদ্দেশ্যজনকভাবে বাড়ছে কিনা, আপনারা কি মনে করেন? না, উদ্দেশ্যমূলকভাবে চুরি ছিনতাই বাড়ার সুযোগ নেই। চুরি যেহেতু রমজান, ঈদ সমাগত, এই সময়টাতে সবসময় একটা অপরাধ বাড়ার একটা প্রবণতা দেখা যায়। আমরা নতুন সরকার গঠনের সাথে এ ধরনের কোনো সম্পৃক্ততা আমরা সেভাবে পাইনি। তাদের পেশাটা
এই ধরনের পেশা অন্যায় অপকর্ম, তারা সুনির্দিষ্ট কোনো পেশার অধিকারী না। সাধারণভাবে ওরা কি স্টুডেন্ট? বিভিন্ন আছে, স্টুডেন্ট ছাড়াও রয়েছে। আমি এটাই বলতেছি, এটা হচ্ছে সিলেটের এরিয়াতে অন্যান্য আগের সময় অনেক ছিনতাইকারী তালিকা ছিল কোতোয়ালি থানায়। এই তালিকা অনুযায়ী অনেক ছিনতাইকারী এখন বর্তমানে বাইরে আছে। তাদের বিষয়ে কি আপনারা কোনো স্পেশালি নজরদারি রাখছেন কিনা না, বা অনেক সময় ঈদের সময় যে বিভিন্ন সুসংগঠিত মহিলা এবং বিভিন্ন ধরনের কাজে তারা চুরি করে, এই বিষয়টা কি আপনারা তাদেরকে স্পেশাল কোনো বিষয়? আমরা দেখুন শতাধিক ছিনতাইকারী কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। তাদেরকে আমরা যখন গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করি, তারা আবার জামিন নিয়ে বেরিয়ে এসে আবার একই ধরনের কার্যক্রম তারা করে, এবং সেখানে পুরুষ ছিনতাইকারীর পাশাপাশি মহিলা চোর তাদেরকে কিন্তু আমরা ধরেছি, এবং আমরা তাদেরকে তালিকা করে তাদেরকে সম্পূর্ণ নজরদারির মধ্যে রেখেছি। যখনই যে অপরাধ করে আমরা কিন্তু তাৎক্ষণিক প্রতিদিনই 8 জন 7 জন 5 জন করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। আবারও দেখা যাচ্ছে তারা না শুধরে জামিন নিয়ে বেরিয়ে এসে আবার একই কাজে তারা লিপ্ত হয়। আমাদের নজরদারি আছে। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখেছিলাম ছিনতাইয়ের। এই ঘটনায় ভিকটিম যারা, তারা আমরা অভিযোগ দায়ের করতে দেখি। বিষয়টা কি তারা কিভাবে দেখছেন আপনারা? তারা নতুন অভিযোগ দায়ের করে বা কোনো মামলা দায়ের করে ভিকটিম যারা আছে, বিশেষ করে হাউজিং স্টেটের ঘটনা, এই ঘটনাগুলো কেন করছে, বা ভিকটিমরা কেন অভিযোগ করছে না বা মামলা দিচ্ছে না, আইনি পদক্ষেপ কেন নিচ্ছে না, তারা আইনের কেন আশ্রয় নিচ্ছে না? দেখুন, ভিকটিমের সাথে অসংখ্যবার আমরা যোগাযোগ করেছি। আমি নিজে ভিকটিমের বাসভবনে গিয়ে ওনার সাথে কথা বলেছি। ওনাকে আমরা অনুরোধ করেছি আইনগত ব্যবস্থা যাতে উনি গ্রহণ করেন। মূলত যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে ভাই আমি সরকারি চাকরি করি, আমার হাজবেন্ডও হচ্ছে ময়মনসিংহে থাকে, এখন মামলা মোকদ্দমাতে আমরা আসলে যেতে চাই না। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে দেখেন আমরা আপনার সম্পূর্ণ নিরাপত্তা দিব, আমরাও সরকারি চাকরিজীবী, আমরা আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিব, আপনি অভিযোগ করুন। তো আপনাকে একটা কথা বলি, আমরা তাদেরকে শনাক্ত করেছি, গ্রেপ্তারও করব, এবং উনি মামলা না করলে আমরা নিজেরা বাদী হয়ে আমরা মামলা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নিব। তারা পার পেয়ে দেওয়ার সুযোগ নেই। আমার একটা প্রশ্ন আছে, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনারা ধরেন তারপরে জামিন নিয়ে বের হবেন, এই যে মামলা যেটা দিচ্ছেন এখানে 365 ব্যতীত বাকি সবগুলোই তো জামিন যোগ্য না। চাঁদাবাদী যারা আছে, ভিডিও যেহেতু এখানে বলছেন ভিডিও করেছেন, এখানে পর্নোগ্রাফি আইন আসতে পারতো বা ছিনতাই আসতে পারতো, চেইন উদ্ধার করেছে। এই যে মামলা আপনারা যেটা মামলা করে, সেখানে কি কোনো আপনাদের কোনো ব্যর্থতা আছে? না, আমরা তাকে যখন ধরেন, তাকে একটা জায়গা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার কাছে কিন্তু চাঁদা বা মুক্তিপণ দাবি করেছে। ধারার সাথে কিন্তু অসঙ্গতি নাই, কারণ তার প্রথমে পথ রোধ করেছে, পরে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা এখানে এই ধারা, চাঁদাবাদী ধারা কিন্তু জামিনযোগ্য না। পাশাপাশি যে দণ্ডবিধি 365, এটা কিন্তু একটা শক্ত ধারা, এবং তাদের কাছে যে সকল আমরা প্রমাণপত্র পেয়েছি, আমরা তাদের মোবাইলে কিন্তু ফরেন্সিক করব। তারা যে সকল ভিডিওগুলো করেছে, যদি সেগুলো পর্নোগ্রাফি আইনের আওতায় পড়ে, অবশ্যই আমরা পর্নোগ্রাফি আইনের আওতায় বিরুদ্ধে আমরা চার্জশিট দিব। 160 আদালতে আমরা সুপর্দ করব। আদালত তারা যদি স্বীকারোক্তি দেয়, না হলে আমরা তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করব। পূর্ণাঙ্গ পরবর্তীতে 164 যেটা ফৌজদারি কার্যবিধি সে অনুযায়ী। নগরীতে ইদানিং দেখা যায় যে রমজান মাসে ফজরের নামাজের পরবর্তী পুরা চালানের গাড়ি বেপরোয়া গতিতে শহরের ভিতরে চলাচল, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিচ্ছেন? আমরা দেখেন, আমাদের 3টি স্থায়ী চেকপোস্ট রয়েছে। অনেক সময় হচ্ছে রাতে এরা অতি দ্রুত গতিতে চেকপোস্টগুলো যে রোডে আছে সেই রোডগুলো না নিয়ে অলিগলি বা চা বাগানের মধ্য দিয়ে চলে এসে দ্রুত গতিতে চলে যায়। আমাদের কিন্তু এখানে সকালবেলা ভোরে আমাদের মোবাইল পার্টি এবং অনার টিম থাকে, ব্যবস্থা আমরা সার্বক্ষণিক, আমরা তাদেরকে ধরার জন্য আমরা তৎপর। অনেক সময় হয়তো আমরা তৎপরতা আরো বৃদ্ধি করবো। যদি এটা বেড়ে যায়, আমাদের পুলিশি তৎপরতা চেকপোস্টে আমরা আরো বাড়াবো। একটা প্রশ্ন, সেটা হচ্ছে সুবানীঘাটের একজন পুলিশ কর্মকর্তা, সেটা হচ্ছে যে অভিযানে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক থেকে পোস্টও আছে, তো সেই লোক বাহিরে আছে। তার সাথে যখন আমি কথা বলেছি, সে বললো হচ্ছে সে হচ্ছে ওই ফাঁড়ির একজনকে 10,000 টাকা দিয়ে ছুটে গিয়েছে। আপনাদের ফেসবুক আইডিতে ওইটা আছে যে ছিনতাইকারী দেওয়া হয়েছে, কিন্তু সে এমনি ছুটে গেল। এটা আসলে কিভাবে সম্ভব? এই বিষয়টি আমাদের জানা ছিল না। আপনি যদি সুনির্দিষ্টভাবে আমাদেরকে তথ্যটা দেন, আমরা অবশ্যই যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনার ভিকটিমের সাথে কথা বলতে চাইলে আসামি লাগবে, আমাদের আসামি পিছনে থাকবে, পিছনে দাঁড়া করে অথবা আপনারা উঠে গেলে আপনারা তারা উঠে ভিডিও নেই। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করে দেখছেন।